আসসালামু আলাইকুম। আমার স্কুল জীবনের ২টা ঘটনা দিয়ে ভিডিওটা একটু শুরু করতে চাই। একদিন স্কুলে যাওয়ার আগে পত্রিকার পাতায় একটা শিরোনাম দেখলাম ২০০২ কমনওয়েলথ গেমসের স্বর্ণপদকজয়ী আসিফ হোসেন খানকে পুলিশ বেধড়ক পিটিয়েছে এবং হাতকড়া পরিয়ে বসিয়ে রেখেছে। একটা ছবিও আপনারা দেখতে পাচ্ছেন সে সময়কার কোনো একটা পত্রিকার, যেখানে আসিফ হোসেন খানকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। মাইন্ড ইট, যারা চেনেন না, আসিফ হোসেন খান ২০০২ কমনওয়েলথ গেমসের স্বর্ণপদক জয়লাভ করেছিলেন। আরেকটা ঘটনা বলি, সেটা হচ্ছে ২০০৬ সালে যখন অস্ট্রেলিয়া বাংলাদেশে ট্যুর করতে এসেছিল, চট্টগ্রামে পুলিশ বেধড়কভাবে পিটিয়েছিল সাংবাদিকদের এবং শামসুল হক টেঙ্কু ভাইয়ের একটা ছবি তখনকার পত্রিকার পাতায় ছাপা হয়েছিল। পরবর্তী সময় এখন তো টেঙ্কু ভাইয়ের সঙ্গে অনেক দেখা হয় মাঠে গেলে, কিন্তু তখন তো ছোট ছিলাম, স্কুলে পড়তাম, তখন তো টেঙ্কু ভাইকে চিনতামও না। কিন্তু টেঙ্কু ভাইয়ের চেহারাটা আমার মনে আছে, যে পত্রিকার পাতায় তার ছবি দেখেছিলাম যে তাকে পুলিশ পেটাচ্ছে। এবং এমনও হয়েছিল যে রিকি পন্টিং তিনি পানির বোতল নিয়ে ছুটে গিয়েছিলেন যে সেভ করতে সাংবাদিক যাদেরকে পেটানো হচ্ছিল তাদেরকে ওই জায়গা থেকে রিকভারি করার জন্য, এবং সেইম বলছিলেন, এরকম কথাও পত্রিকার পাতায় লেখা হয়েছিল। আমাদের বাংলাদেশে এই ব্যাপারগুলো আসলে খুবই কমন, খুবই নর্মাল। নাইম হাসানের সঙ্গে যে বিষয়টা ঘটেছে, যে ঘটনাটা ঘটেছে, এটাও সেই ধরনের ঘটনার একটা পুনর্মঞ্চায়ন। নাইমের একটা ভিডিও দেখছিলাম যে কাঁদতে কাঁদতে তিনি একটা কথা বলছেন যে ন্যাশনাল টিমের ক্রিকেটার বাদ দেন, একটা সাধারণ মানুষের সঙ্গেও তো এরকম আচরণ আসলে হওয়া উচিত না, বা একটা সাধারণ মানুষেও এরকম ভাবে এরকম লজ্জাজনক ভাবে আসলে মারবে, পেটাবে, বিষয়টা আসলে কেমন? এটা আপনারা প্রত্যেকেই জানেন যে এটা তো ন্যাশনাল টিমের ক্রিকেটার দেখে খুব মিডিয়া ফোকাস হচ্ছে, আমরা কথা বলছি এবং সেটা নিয়ে আমরা প্রতিবাদ জানাচ্ছি, সেটা নিয়ে ব্যবস্থাও হয়তো বা হবে, যেহেতু ন্যাশনাল ক্রিকেট টিমের একজন ক্রিকেটার এবং সেটার অ্যাটেনশনটা, হাইয়েস্ট অ্যাটেনশনটা দেওয়া হবে। কিন্তু আমাদের বাংলাদেশে এই ধরনের ঘটনায় যে আপনি আজকে যখন আমাকে শুনছেন, আজকে রাতেও যে আপনার সঙ্গে এই টাইপের ঘটনা ঘটবে না, তার কিন্তু কোনো গ্যারান্টি আসলে নাই। আরেকটা ঘটনা আমি খুব রিলেট করতে পারি, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের একজন এডি এবং সময় টেলিভিশনের নিউজ প্রেজেন্টার গোলাম রাব্বি ভাই, তার সঙ্গেও কিন্তু এরকম একটা ঘটনা ঘটেছিল এবং তাকে পুলিশের টেম্পোতে উঠিয়ে চোখ বেঁধে নিয়ে তাকে হেনস্থা করা হয়েছে। এবং ব্যাপারটা এরকম ছিল যে ওই পুলিশ সদস্যরা, তিনি যে বাংলাদেশ ব্যাংকের একজন এডি, সময় টেলিভিশনের নিউজ প্রেজেন্টার সেটা পরের ব্যাপার, বাংলাদেশ ব্যাংকের যে একজন এডি, ওইটার লেভেলটা বুঝতে পারার মতো ইন্টেলেকচুয়ালিটি ওই পুলিশ সদস্যের আসলে ছিল না, বা যারা ওই সময় ডিউটিতে ছিলেন তারা এটা মানেই আসলে বোঝেন না, মানে তাদের জ্ঞানের সংকীর্ণতাটা আসলে এমন, কিংবা তাদের আউট নলেজটা আসলে এমন, তারা ওই বিষয়টাও আসলে ওই রকম ভাবে বোঝেন না। নাইমের ক্ষেত্রে আমার কাছে এটা ব্যক্তিগতভাবে মনে হয়, আমি যতটুকু দেখি রাস্তাঘাটে, যতটুকু আমি অবজার্ভ করি, ওই যে নাইম যে ন্যাশনাল টিমের একজন ক্রিকেটার, তিনি যে একজন ন্যাশনাল টিমে খেলেন, ওইটা বোঝার মতো আউট নলেজটা বা ওইটা জানার মতো আসলে ভিশনটা স্প্রেড থাকার মতো ব্যাপার আসলে ওই সদস্যদের নাইও। আর নাইও তার চাইতেও বড় কথা, এটা তো কমন প্র্যাকটিস, তাই না? এদেশের একজন মানুষের সঙ্গে এরকম আচার আচরণই করা হয়, বা এদেশের একজন মানুষের সঙ্গে এই টাইপের বিহেভিয়ারই করা হয়। সো আলটিমেটলি এই মুহূর্তে যারা আমাকে দেখছেন, একটা বিষয় বলে, যারা আমার জুনিয়র আছেন, যদি সুযোগ থাকে, আপনাদের যদি সুযোগ থাকে, এই দেশে থাকেন না। আজকে রাতেও যে আপনার সঙ্গে শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে না, অন্য কোনো শেপে, অন্য কোনোভাবে এই টাইপের ঘটনা ঘটবে না, এবং তার পরবর্তী পর্যায়ে আপনি যে প্রপার অ্যাটেনশনটা পাবেন না, সেটা একদম খুব কমন একটা ব্যাপার, বা এই ব্যাপারের গ্যারান্টির জায়গা দিতে গেলে আপনি কেউ কোনো গ্যারান্টি দিতে পারবে না। সো যদি সুযোগ থাকে, এদেশে আসলে থাকেন না। মানে এটা আমাকে ছোটবেলায় যখন আমার বাবা মা বলতো, তখন তো আসলে খুব রাগ হতাম। এখন যত বয়স হচ্ছে তখন আসলে বুঝতে পারি যে আসলে বাবা মা ভুল বলতো না, বাবা মা ঠিক কথাটাই বলতো। বা বিয়ে করার পর স্ত্রী যখন এই বিষয়টা বলতো, তখনও বিরক্ত হতাম, এখন বুঝি আসলে যে কথাটা আসলে ভুল বলতো না, কথা আসলে ঠিক বলতো। একটা বিষয় বলি, সেটা হচ্ছে একটা তো সাধারণ মানুষের সঙ্গে তো মানে এর চাইতেও খারাপ হয়, সাধারণ মানুষের সঙ্গে এর চাইতেও খারাপ হয়। নাইমের সাথে ব্যাপারটা হয়েছে, আশেপাশে মানুষ জড়ো হয়ে গেছে, মানুষ যেহেতু নাইমকে চেনে, আলটিমেটলি তখন একটা কাঠপোলটি মেরে দিয়েছে। কিন্তু ন্যাশনাল ক্রিকেটারদের ব্যাপারে, বা ন্যাশনাল স্টারদের ব্যাপারে, কিংবা ন্যাশনাল কালারদেরকে বাংলাদেশে কিভাবে ট্রিট করা হয়, বা বাংলাদেশের মানুষের ইন্টেলেকচুয়ালিটি, বা ওই পর্যায়ে যারা কাজ করেন তাদের ইন্টেলেকচুয়ালিটি বা আউট নলেজ কতটুকু কম, একটু আমি আপনাকে বলি। সেটা হচ্ছে আসিফ হোসেন খান ২০০২ সালের কমনওয়েলথ গেমসে যাকে হারিয়ে স্বর্ণপদক জিতেছিলেন, তার নাম হচ্ছে অভিনব বিন্দ্রা। অভিনব বিন্দ্রা পরবর্তী সময়ে অলিম্পিকে গোল্ড মেডেল জিতেছিলেন। আপনি একটু চিন্তা করে দেখেন যে ইন্ডিয়াতে তারা আর্ট, কালচার, স্পোর্টসের ভ্যালুটা এইভাবে করে যে কমনওয়েলথ গেমসের রৌপ্যজয়ী অভিনব বিন্দ্রাকে তারা অলিম্পিক্সে স্বর্ণপদক জেতাতে পারে, ওই লেভেলের ট্রিটমেন্ট তারা দেয়। আর আমরা আসিফ হোসেন খানের মতো একজন অ্যাথলেট, যিনি ২০০২ সালে কমনওয়েলথের স্বর্ণ জিতেছেন, এরপরে পুলিশের মার খেয়ে তার ক্যারিয়ারটাই শেষ হয়ে গেছে। এরপর তিনি চোখের ভিশন কমে গিয়েছিল, এরপর তিনি রাইফেল ঠিকঠাক মতো নিতে পারতেন না, তার ক্যারিয়ারটাই শেষ হয়ে গেছে। আপনি জাস্ট চিন্তা করেন, এই দেশে একজন অ্যাথলেট কেন অ্যাথলেট হবে? এই দেশে একজন মানুষ, একটা ছেলে কেন তার দেশকে রিপ্রেজেন্ট করতে চাইবে? কারণ যে দেশকে রিপ্রেজেন্ট করে, ওর ভ্যালুটা বোঝার মতো ইন্টেলেকচুয়ালিটি কিন্তু আমাদের দেশে আসলে নাই, বা ওই পর্যায়ে যারা কাজ করেন তারা জানেনই না, বুঝেনই না।
না, তাদের ওই আউট নলেজটাই নাই, তাদের আউট নলেজটা এত স্প্রেড না, তাদের আউট নলেজটাই আসলে ওই লেভেলে। একটা তো বললাম যে সাধারণ মানুষকে তো তারা যাচ্ছে তাই মনে করে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে ওই লেভেলের একজন অ্যাথলেট, এইটা যদি কোনো মেম্বার অফ পার্লামেন্ট হতো স্যার 10 বার 50 বার স্যার বলতো, এইটা যদি কোনো রাজনৈতিক নেতা হতো 50 বার স্যার বলতো, স্যার বলতে বলতে মুখে ফেনা উড়ায় ফেলতো। কিন্তু ওই যে ন্যাশনাল টিমের ক্রিকেটার কি জিনিস, এটা বোঝার মতো ইন্টেলেকচুয়ালিটিটা ওর নাই। ওই যে আসিফ হোসেন খানের কথা যেটা বললাম যে অভিনব বিন্দ্রাকে ওরা এমন ট্রিটমেন্ট দেয় যে অলিম্পিকে স্বর্ণ জিতে, আর এই জায়গাটা আসিফ হোসেন খান কমনওয়েলথের শুটার, তিনি স্বর্ণ জিতেছেন, ওইটা বোঝার এবিলিটিও তার ছিল না বা তাদের থাকে না আসলে। এই জায়গাটায় যদি আবারও বললাম, এই জায়গাটায় যদি একজন মন্ত্রী হয়, একজন এমপি হয়, মানে একজন ধরেন ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে এরকম সরকারি কর্মকর্তা হয়, 10টা সেন্টেন্সের মধ্যে মনে করেন 50 বার স্যার বলবে। এটা হচ্ছে নিয়ম এই দেশে। ওই যে বললাম বাংলাদেশ ব্যাংকের এডি, ওইটাও বুঝে না, ওইটাও যে আসলে প্রোটোকল ওয়াইজ একজন মানে হাই র্যাঙ্কের অফিসার, সেটাও বোঝার ক্ষমতা নাই। কিন্তু যে বললাম ম্যাজিস্ট্রেসি পাওয়ার যার আছে, তারে ধরেন মনে করেন যে স্যার বইলা উল্টায় ফেলবে আসলে। এটা হচ্ছে এই দেশের আলটিমেট বিষয়ের জায়গাটা। সো এই কারণেই আমাদের বাংলাদেশে আসলে যে সমস্ত ছেলেপেলেরা একটু মেরিটোরিয়াস থাকে, একটু ভালো জায়গায় পড়াশোনা করে, একটু ভালো ইন্টেলেকচুয়ালিটি সম্মত, এই সমস্ত ছেলেপেলেরা দেশে থাকে না। দেশে থাকাটা উচিত না আসলে, সত্যি কথা বলতে, এবং তারা দেশে থাকেও না। এটাই আমাদের দেশের আসলে মূল বিষয়টা। এখন আপনি যদি আমাকে আশার কথা শোনানোর জন্য এই ভিডিওটা দেখে থাকেন যে সামি ভাই এখন অনেক প্রতিবাদ করবে, অনেক প্রতিবাদ করে বলবে এটার বিচার চাই, লাভটা কি? আসলে লাভটা কি? আমি ধরেন প্রতিবাদ করলাম, আমি বললাম প্রতিবাদ করলাম, আমি এই জায়গাটায় বিচারও চাইলাম, হয়তো বা বিচার হবে। নাইমের সঙ্গে ব্যাপারটা যেহেতু ঘটেছে, এটা একটা প্রপার অ্যাটেনশন পাবে, এটা একটা বড় অ্যাটেনশন পাবে, তাই না? কিন্তু আজকে রাত যখন আপনার সঙ্গে ঘটবে, এটা তো আমি জানি না, এটা তুমি জানবো না। আপনার সঙ্গে যখন ঘটবে, আপনি যখন এটাকে পরবর্তী সময়ে ওভারকাম করার জন্য যে টুলসগুলো, সেগুলো যখন আপনি পাবেন না, আপনার যে সাফারিংসটা হবে সেটা তো আমি জানবো না। প্রতিবাদ করে আসলে লাভটা কি? আলটিমেটলি এটা বাংলাদেশে আসলে কিছুই হবে না। আমি আপনাকে হতাশার গল্প শোনানোর জন্য এই ভিডিওটা করেছি, আশার গল্প শোনানোর জন্য কোনো ভিডিও করে নেই। এটা ধরে নেন যে নাইমের এই ব্যাপারটাতে প্রোটোকল ওয়াইজ ঘটবে, শাস্তিও হবে, ট্রান্সফার হবে, অনেক কিছুই হয়তো বা হবে। কিন্তু এগুলোর আসলে যদি আসিফ হোসেন খানের সময়টাতেই করা একটা দৃষ্টান্ত তৈরি হতো, তাহলে 2006 সালে ওই ঘটনা ঘটতো না। চট্টগ্রামের সাংবাদিকদের উপর এরকম পুলিশের, তাও খেলার মাঠ, যেই মাঠে তারা তাদের কাজটা করেন, সেই মাঠে সাংবাদিকদের উপর এরকম লাঠিচার্জ হতো না। ওই সময় যদি দৃষ্টান্তটা ওই রকমভাবে স্থাপন করা হতো, প্রোটোকলটা ওই রকম থাকতো, এই চট্টগ্রামে ঘটনাটা ঘটেছে, নাইমার সঙ্গে ওই ঘটনাটা ঘটতো না আলটিমেটলি। সো আলটিমেটলি বাংলাদেশে এরকমভাবেই হবে, এরকমভাবেই হয়। আমি আপনাকে কোনো আশার গল্প আমি শোনাবো না, আমি আপনাকে এটাই বলবো, আমার জুনিয়র যারা আছেন, যদি আপনাদের সুযোগ থাকে, আপনারা ভাই দেশে থাকেন না। আজকে রাত্রে আপনার সঙ্গে এই ঘটনা ঘটতে পারে, কালকে সকালে আপনার সঙ্গে এই ঘটনা ঘটতে পারে, পরশু এই ঘটনা ঘটতে পারে, যে কোনো সময় ঘটতে পারে। আমি একটা সিম্পল এক্সাম্পল আপনাকে দিই, সেটা হচ্ছে মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন আপনাকে চেক করবে, ডেফিনেটলি প্রোটোকল বেসিসে আপনার তাকে সহযোগিতা করতে হবে। আমি সবার আগে সেই সহযোগিতা করবো, আমি সবসময় সেই সহযোগিতা করি আইন শৃঙ্খলা বাহিনী যদি আপনাকে সেই জায়গাটা করে। কিন্তু প্রবলেমের জায়গাটা হচ্ছে যে এই যে হ্যারাসমেন্টের জায়গাটা যখন করা হবে, তখনই কিন্তু কোয়েশ্চেনের জায়গা। আমি খুব সিম্পল একটা এক্সাম্পল, সেটা হচ্ছে কোনো একদিন এরকম একটা চেকিং ডেফিনেটলি প্রোটোকল ওয়াইজ আমাকেও মুখোমুখি হতে হবে রাস্তায়। রাতের বেলা আমাদের যেহেতু টেলিভিশনের কাজ, রাতের বেলা ব্যাক করতে হয় রাত 2টা-3টা, সেটা অবশ্যই প্রোটোকল ওয়াইজ সেটা করতে হবে এবং পুলিশকে সহযোগিতা করতে হবে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে। এখন আমার গাড়িতে ক্রিকেট ব্যাট ছিল, আমাকে যদি ওই প্রশ্ন করা হয় যে আপনার গাড়িতে ক্রিকেট ব্যাট কেন, ভাই বাংলাদেশে আমার গাড়িতে ক্রিকেট ব্যাট থাকবে না তো কার গাড়িতে ক্রিকেট ব্যাট থাকবে? আর আমার গাড়িতে ক্রিকেট ব্যাট থাকবে না তো কি থাকবে? এখন ওইটা জানার মতো আউট নলেজ তাদের নাই। ওইটা জানার মতো, আমি তাদের বলতে আমি সবাইকে জেনারেলাইজ করছি না। পুলিশে আমার অনেক বন্ধু আছে, র্যাবে আমার অনেক বন্ধু আছে, আর্মিতে আমার অনেক বন্ধু আছে, অনেক ইন্টেলেকচুয়াল ছেলেপেলে আছে, অনেক মেরিটোরিয়াস ছেলেপেলে আছে। কিন্তু সত্যি কথা বলতে একটু পুলিশের পদমর্যাদার দিক থেকে হয়তো বা একটু নিচের র্যাঙ্কের অনেকেই আছেন যাদের আউট নলেজ সম্পর্কে খুব বেশি ধারণা নাই। তারা একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আসলে থাকেন, তারা আসলে জানেন না, তাদের আউট নলেজটা ওইরকম ভাবে আসলে না। আমি সবার কথা আবারও বলছি, জেনারেলাইজ করছি না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে আমারও আত্মীয় স্বজন আছে, সো আমি জেনারেলাইজ করছি না। আমি বলছি কিছু মানুষ আছেন এরকম যারা আসলে আউট নলেজটাও তাদের আসলে ওইরকম ভাবে নাই। সো আলটিমেটলি আমার মনে হয় যে একদম সামগ্রিকভাবে এই আউট নলেজ বাড়ানোর প্রশিক্ষণ দেওয়া দরকার, আইকিউ বাড়ানোর প্রশিক্ষণ দেওয়া দরকার। মানে আইন শৃঙ্খলা বাহিনীর যে ট্রেনিং আছে, ফিজিক্যাল ট্রেনিং যেটা আছে বা মেন্টাল ট্রেনিং যেখানে আছে, সেখানে আসলে আউট নলেজ বাড়ানোর ট্রেনিংটাও দেওয়া দরকার, কারেন্ট অ্যাফেয়ার্সের ট্রেনিংটাও আসলে দেওয়া দরকার। শুধুমাত্র মানে বিষয়টা ওইরকম না যে কারেন্ট অ্যাফেয়ার্সের বই পড়েই আপনার কারেন্ট অ্যাফেয়ার্সের নলেজ জানা যায়। আপনার সব বিষয় সম্পর্কে ধারণা থাকাটাও আসলে খুব জরুরি। তখন আপনি আমাকে ওই প্রশ্নটা করবেন না যে আমার গাড়িতে ক্রিকেট ব্যাট কেন, ভাই আমার গাড়িতে ক্রিকেট ব্যাট থাকবে না তো কি থাকবে?